যারা রাজনৈতিক অবদান নিয়ে নোংরামি করছেন, রাজনৈতিক অবদানকে বলছেন গত 15 বছরে বাল ছিঁড়ছ, তো গত 15 বছরে যে মানুষগুলো মারা গেল ওরা কি বাল ছিঁড়ছে না? ওদের জীবনের দাম নাই? বলেন। তাই নয়, একটা প্রশ্ন করছি আজকে, হুট করে এত সমন্বয় কোত্থেকে চলে আসলো? আমাদের এখন আর সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। যখন কেউ উঠে বাংলাদেশে, তখন ওই যে ব্যবসায়ীরা, বিভিন্ন সিটি গ্রুপেরা, বিভিন্ন গ্রুপ অ্যান্ড কোম্পানি, ফার্মার লোকেরা তাদেরকে গাড়ি দিয়ে দেয়, তারা গাড়িতে ঘুরে, তাদেরকে ক্যাশ দিয়ে দেয়, তারা ক্যাশ খরচ করে। শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে, সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন, অবজ্ঞা করেছেন, ট্রল করছেন। এটা তো সম্ভব না কোনোভাবে। আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না। কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন, ধরেন সবশেষ ডিসি নিয়োগ, সচিবালয়ে এই নিয়োগ নিয়ে হাতাহাতি মারামারি, আলী ইমাম মজুমদারকে নিয়ে যে আলোচনা সমালোচনা যেগুলো চলছে, পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পদের ভেতরে আপনি র্যাবের ডিজির কথাও যদি চিন্তা করেন, যে এই মনিরুল এবং বেঞ্জির এই খুনিদের সাথে যার চরম সখ্যতা ছিল, সে র্যাবের ডিজি, তার আবার 1 বছরের জন্য ইয়েও বাড়ানো হচ্ছে। তো এইসব বিষয়গুলো যদি আপনি দেখেন, তার সাথে শেখ হাসিনার গত 15 বছরে যে লুটপাট সে আর তার পরিবারের লোকজন করেছে, সে লুটপাটে তো বাংলাদেশের রিজার্ভ এখন বলা হচ্ছে $20 বিলিয়ন। গত 2 দিনে শেখ হাসিনার মোট 2টি টেলিফোন কনভারসেশন ফাঁস হয়েছে, এবং ফাঁস হয়েছে না বলে ফাঁস করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য প্রণীত হবে, তারাও চেয়েছেন যেটা ফাঁস হোক, এটা বলাই বাহুল্য। কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন, তখন প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীর কাছে উষ্মা প্রকাশ করেছেন যে শেখ হাসিনা আপনার দেশে পালিয়ে আছে, সুতরাং পালিয়ে থেকেও তিনি যে বিবৃতি দিচ্ছেন, বিশেষ করে 13ই আগস্ট, এটা খুবই নিন্দনীয়। বিশেষ করে 15ই আগস্টের আগে শেখ হাসিনা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ঢাকা শহর দখল করতে বলেছিলেন। এই কারণে তারপরে হাসিনার উপর একটা কূটনৈতিক প্রেশার দেয় ভারত, যে তুমি এই দেশে আসো কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। কিন্তু হাসিনা তো হাসিনাই, কথা না বলতে পারলে তো চলবে না। এর জন্য দর্শক, সমন্বয়কদেরকে নিয়ে কিন্তু নতুন করে একটা অন্যরকম একটা বিষয় সৃষ্টি হচ্ছে, যে সমন্বয়করা দেশের বিভিন্ন জায়গায় সফর করছে। এত টাকা আসলে তারা কোথায় পাচ্ছে? হ্যাঁ, এত টাকা তারা কোথায় পাচ্ছে? প্রিয় দর্শক, অবশেষে সমন্বয়কদের টুটি চেপে ধরলেন একজন শিক্ষার্থী মেয়ে। তার সাথে সাথে আপনারা সবাই জানেন, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিএনপির চেয়ারপারসন তারেক জিয়াকে নিয়ে কিন্তু একটু হেয়পূর্ণ করে কথা বলেছিল। আর এটা নিয়ে কিন্তু সে বর্তমানে রাজনৈতিক দলগুলোর গলার কাটা হয়ে গেছে। এ বিষয়টি অবশ্য কথা বলেছে তারেক রহমান, এবং বলতে পারেন যে কঠিন জবাবও দিয়েছে। তার সাথে সাথে আরও 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে সাংবাদিক ইলিয়াস হোসাইন সাহেবের একটি ভিডিও। আপনারা সবাই জানেন শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে গত একদিন আগে। পরপর প্রায় 2টি কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে সে বলছে আমি দেশের কাছাকাছি আছে, চট করে দেশে ঢুকে পড়ব। এখানে আসলে হেও মনে করা যাবে না তার কথা, একটু গোপন কিছু রহস্য কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে ভাই, যেটা বলেছে সাংবাদিক ইলিয়াস। এবং এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে কাজী হিমায়তুদ্দিন মিশন। চলুন আর কথা না বাড়াই, হ্যাঁ, আমরা 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। চলুন এক এক করে আমরা 4টি ভিডিওই দেখে আসি। প্রথম শহীদ ছাত্র শিবিরের নেতা, দ্বিতীয় শহীদ ছাত্র দলের নেতা, চতুর্থ শহীদ ছাত্র দলের নেতা, এভাবে 200 ছাত্র দল যুবদল লোক, বিএনপির লোকেরা মারা গেল, কয়েক হাজার আহত হলো। সব এখন ভাষায় দিতে চায়, বিএনপি নামের দলটা পুরোপুরি বন্ধ হয়ে যাক, শিবির নামের সংগঠন বন্ধ হয়ে যাক, সবাই নিষ্ক্রিয় হয়ে যাক। ধরেন তারা কখনো ছিলই না। হাসিনা বাংলাদেশের কর্তৃত্ব নিতে কয় মিনিট লাগবে বলেন? কয় মিনিট লাগবে? কয় মিনিটের উত্তেজনা ধরে রাখতে পারবে? আসিফ নাইট না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত। আমি এখনো বলতেছি, আসিফ নাইট না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত। যারা রাজনৈতিক অবদান নিয়ে নোংরামি করছেন, রাজনৈতিক অবদানকে বলছেন গত 15 বছরে বাল ছিঁড়ছ, তো গত 15 বছরে যে মানুষগুলো মারা গেল ওরা কি বাল ছিঁড়ছে না? ওদের জীবনের দাম নাই? বলেন। তাই নয়, একটা প্রশ্ন করছি আজকে। প্রশ্নটা হলো যে 16 তারিখের পরে অনেক ছাত্র সমন্বয়ক এমনভাবে গা ঢাকা দিছে, একবারে ফেসবুক আইডি খুলছে 3 তারিখে, এর মাঝখানে কোনো পোস্ট করেনি। আর কিছু কিছু 19 তারিখে বন্ধ করছে, খুলছে একবার 3 তারিখে। আমার প্রশ্ন, যদি প্রথমত যখন ছাত্ররা ঘোষণা দিল, ছাত্ররা না মানে কিছু ছাত্রলীগ নেতাকর্মী যারা নেতা ছিল এই আন্দোলনের, তারা ঘোষণা দিল, সবাই না, তারা ঘোষণা দিল আমরা, সরকার আমাদের দাবি মেনে নিছে, আদালত থেকে রায় দিছে, আন্দোলন আর দরকার নাই। তারা যখন এই কথাটা বললো, তখন তো আন্দোলন বন্ধ হয়ে গেছে নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ হয়েছে কিনা? জাহাঙ্গীরনগরে আন্দোলন বন্ধ হয়েছে কিনা? রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে কিনা? শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে কিনা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলন বন্ধ হয়েছে কিনা? এই বন্ধ হওয়া আন্দোলন চালু করলো কে? বলেন, কে চালু করলো? কে চালু করলো? তার প্রশ্নের উত্তর ওখানে রয়েছে, যে কাদেরকে সরকার টার্গেট করে করে গ্রেপ্তার করছিল, তারাই ছিল এই আন্দোলনের পরবর্তী স্তরের কলকাঠি নাড়া ব্যক্তি।
প্রথম স্তরে কোটার আন্দোলন হয়েছে, দ্বিতীয় স্তরে লাঠি হাতে নিয়ে বলছি কোটা নয়, দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। ঘোষণা দেওয়ার কেউ ছিল না, লন্ডন থেকে বলতেছে ঘোষণা দিয়ে দাও, দিয়ে দাও। শেখ হাসিনা বসলে লাশের সঙ্গে বসবে। আমার প্রথম বক্তব্য যে আমরা কোনো আটক হওয়া ছাত্র নেতার বক্তব্যে আন্দোলন বন্ধ করব না। আমরা বলছি আন্দোলন এখন জনগণের মতামতে চলবে, জনগণের কর্তৃত্ব চলবে। কোনো আটক হওয়া নেতার কথায় আন্দোলন বন্ধ হবে না। যদি আলোচনা হয় হাসিনার লাশের সঙ্গে হতে হবে। বলছিলাম আনিসুল হক ছাত্রদের সঙ্গে মিটিং করে লাভ নাই, ছাত্র নেতাদের সঙ্গে মিটিং করে লাভ নাই, ওই মিটিং আমরা মানি না। মিটিং করলে করতে হবে আবু সাইদের সঙ্গে, যারা রাজনৈতিক অবদান নিয়ে নোংরামি করছেন। রাজনৈতিক অবদানকে বলছেন গত 15 বছরে বাল ছিঁড়ছ, গত 15 বছরে যে মানুষগুলো মারা গেল ওরা কি বাল ছিঁড়ছে না? ওদের জীবনের দাম নাই, তাই না? কি দাম নাই তাদের জীবনের? এক একটা অ্যাক্টিভিস্ট 15 বছর ধরে লড়াই করে করে বয়ান রেডি করছে, জনগণকে প্রস্তুত করছে মানসিকভাবে। মানসিকভাবে প্রস্তুত হয়েছে জনগণ, তারপরে না মানুষ নামছে। কোটার আন্দোলন শেষ হলে যে আন্দোলনটা শুরু হয়েছে ওইটা হলো গণতন্ত্রের আন্দোলন, ওইটা হলো মানুষের ভোটের জন্য যে ক্ষুধা, ভোট দিতে পারে না সেই জন্য আন্দোলন, ওইটা যে ন্যায় বিচার বঞ্চিত মানুষ তার জন্য আন্দোলন। সুতরাং সেই আন্দোলনের যারা অংশ তাদেরকে অসম্মান করলে হবে না। এই আন্দোলনে সবাই মিলে বুক পাতে দিলাম, সবাই মিলে মরল। প্রথম শিবির ছাত্র শিবিরের নেতা, দ্বিতীয় শহীদ, প্রথম শহীদ ছাত্র শিবিরের নেতা, দ্বিতীয় শহীদ ছাত্র দলের নেতা, চতুর্থ শহীদ ছাত্র দলের নেতা, এভাবে 200 ছাত্র দল যুবদল লোক বিএনপির লোকেরা মারা গেল, কয়েক হাজার আহত হলো। সব এখন ভাষায় দিতে চাই, সব ভাষায় দিতে চাই। আমি বলি তাহলে একটা কাজ করেন, এই বাংলাদেশ থেকে বিএনপি নামের দলটা পুরোপুরি বন্ধ হয়ে যাক, শিবির নামের সংগঠন বন্ধ হয়ে যাক, সবাই নিষ্ক্রিয় হয়ে যাক। ধরেন তারা কখনো ছিলই না। হাসিনা বাংলাদেশের কর্তৃত্ব নিতে কয় মিনিট লাগবে বলেন? কয় মিনিট লাগবে? কয় মিনিটের উত্তেজনা ধরে রাখতে পারবে এই সমন্বয়ক নামের কয়েকজন ছাত্রলীগ নেতা? আমি গতকাল ফেসবুকে বলে বলছিলাম আসিফ নাইট না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত। আমি এখনও বলতেছি আসিফ নাইট না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত। আমার মতো আপনারাও দুশ্চিন্তায় ছিলেন যে এটা কি, এই সার্জিস কি বলে, এগুলা রে আব্দুল্লাহ এগুলো কি বলে, এটা তো সরকারের পক্ষে কথা বলতেছে। আজকে দেশ সফল হয়েছে, তাদের অবদান আছে, আমাদের অবদান নাই, কেন ভাগ করে ফেলা হচ্ছে? এই ভাগ আপনারা মানে যেভাবে বলতেছে, বিএনপির কেউ একজন কথা বললেই, রাজনৈতিক নেতাকর্মীরা কথা বললেই খালি কমেন্টে আসে বলে 15 বছর বাল ছিঁড়ছ। এই কমেন্টগুলো কারা বলে জানেন? হ্যাঁ, হাসিনার পলানোর পরে হাসিনার জন্য যে সকল নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিঁড়ছে, অনেক ছিঁড়ছে না, তারা না পাইরা কমেন্টে আসে এখন ওই একই সুরে বলাতে বলতে পারে না জয় বাংলা। এখন বলে 15 বছরে কি ছিঁড়ছ। এই কমেন্ট দেখলেই বলবেন যে এরা হলো আওয়ামী লীগের এজেন্ট। এগুলো দেখলেই বলবেন, ঠিক আছে, বলবেন। আমাদের দেশের মানুষের লড়াই ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য একটা দীর্ঘ সময়ের তৃষ্ণা, সেই তৃষ্ণার লড়াই শেষ হয় নাই। জনগণের প্রতিনিধি ছাড়া সেই সরকার শক্তিশালী হয় না। গত 2 দিনে শেখ হাসিনার মোট 2টি টেলিফোন কনভারসেশন ফাঁস হয়েছে, এবং ফাঁস হয়েছে না বলে ফাঁস করে দেওয়া হয়েছে, উদ্দেশ্য প্রণীতভাবে তারাও চেয়েছেন যেটা ফাঁস হোক, এটা বলাই বাহুল্য। কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন, তখন প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীর কাছে উষ্মা প্রকাশ করেছেন যে শেখ হাসিনা আপনার দেশে পালিয়ে আছে, সুতরাং পালিয়ে থেকেও তিনি যে বিবৃতি দিচ্ছেন, বিশেষ করে 13ই আগস্ট, এটা খুবই নিন্দনীয়। বিশেষ করে 15ই আগস্টের আগে শেখ হাসিনা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে মানে ঢাকা শহর দখল করতে বলেছিলেন। এই কারণে তারপরে হাসিনার উপর একটা কূটনৈতিক প্রেশার দেয় ভারত, যে তুমি এই দেশে আসো কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। কিন্তু হাসিনা তো হাসিনাই, কথা না বলতে পারলে তো চলবে না। এর জন্য তিনি ওই যেই একটা লোকের সঙ্গে একটু কনভারসেশন করলো, একটা কথা বললো, আলাপ সালাপ করলো, ওটা আবার একটু লিক করে দিল, মানে একটু ভাইরাল করে দিল। এইভাবে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার কাছ থেকে একটা নির্দেশনা পেল। এরকম আর কারণ আপনি দেখবেন যে তিনি যে দুটো কথা বলেছেন, একটা হচ্ছে আমেরিকা একটা ছেলে তানবীরের সঙ্গে, যদিও সেই তানবীর তাকে এই 8 মিনিটের ভিতর নাকি 250 বার আপা আপা বলে ডেকেছে। এটা কিন্তু একটা রেকর্ড, গ্রিনিস ওয়ার্ল্ড বুকে একটা রেকর্ড হওয়ার মতো। তানবীরকে কংগ্রাচুলেশন জানাই নতুন রেকর্ড করার জন্য। এবং আরেকটা করেছে বেলজিয়ামের একজন নেতার সঙ্গে, সেখানে প্রায় 20 মিনিটের মতো, এবং তিনি সেখানে বলেছেন যে তিনি বৈধ প্রধানমন্ত্রী, ইউনূস অবৈধ উপদেষ্টা, এবং বাংলাদেশ সংবিধানী উপদেষ্টা বলে কোনো পদ নিয়ে আসবো সেই জায়গায়। তো খেয়াল করলে দেখবেন এই দুটো কনভারসেশনেই শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যে মোবাইল ফোন থেকে আসা রেকর্ড হচ্ছে এটা বোঝাই যায়। কিন্তু অপর প্রান্তে যেসব ভদ্রলোকের কথা বলতেছেন তাদের কথাগুলো স্ট্রেট ওয়ে রেকর্ড হচ্ছে, এবং এই কথাগুলো কিন্তু কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো প্রযুক্তিবিদের পক্ষে রেকর্ড করা সম্ভব না। কারণ বাংলাদেশ হচ্ছে এখানে, আর তিনি কথা বলতেছেন ভারত থেকে আমেরিকাতে, ভারত থেকে বেলজিয়ামে, এবং এগুলো বলতেছেন হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড সিস্টেমে, যেটা আসলে যারা কথা বলতেছেন তারাই এটা পাবেন, কিন্তু অন্যরা আসলে এটাকে কপি করতে পারবেন না বা রেকর্ড করতে পারবেন না। এবং এই কনভারসেশন শেষ হয়ে যাওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে এই কল রেকর্ডটা ডিলিট হয়ে যাবে সিস্টেম থেকে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড সিস্টেম। এখন এটা সহজেই অনুমেয় যে অপর প্রান্তে যে ব্যক্তি আছেন সেই ব্যক্তি শেখ হাসিনার নির্দেশেই এই কলগুলো রেকর্ড করে তা আমাদেরকে দিয়ে ভাইরাল করিয়েছেন। আমি অন্তত এটা বুঝি।
এখন আপনি দেখবেন শেখ হাসিনা অনেক কথা বলেছেন। শেখ হাসিনা বলেছেন আমেরিকাতে যাও, জাতিসংঘে যাও, আমার নামে অনেক মামলা হয়েছে, এগুলো বুঝিয়ে বলো। তারপরে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, এগুলো বুঝিয়ে বলো। এবং তিনি আরো বলেছেন এতদিন যারা বিরোধী দলের উপর আক্রমণ এগুলো নিয়ে কথা বলতো, যারা এতদিন ভোটাধিকার নিয়ে কথা বলতো, তারা এখন কই, ইত্যাদি ইত্যাদি। তো খুব অবাক লাগতেছে, মানে এই শেখ হাসিনা এখন তার দলীয় লোককে, দলীয় লোক বলতে আসলে ওইরকম বড় কোনো নেতা না। শেখ হাসিনা যাদের সঙ্গে ফোন করে কথা বলেন তারা খুবই নিম্ন স্তরের পাতি নেতা। কারণ শেখ হাসিনা যে কোনো উচ্চ পর্যায়ে কারোর সঙ্গে কথা বলবেন সেরকম কেউ আসলে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চাচ্ছে না। এরা সব হচ্ছে নিম্ন স্তরের পাতি নেতা। এদেরকে শেখ হাসিনা বলতেছেন জাতিসংঘে গিয়ে ধরো, আমেরিকাতে গিয়ে ধরো, তাদেরকে বলো যে আমাদের উপর অন্যায় হচ্ছে, আমার উপর 100-র বেশি মামলা হচ্ছে। শেখ হাসিনা গত 15টা বছর ধরে বাংলাদেশের হাজার হাজার মানুষের উপর গুম, খুন, নির্যাতন, এমনকি মিথ্যা মামলা, বিএনপি জামাতের 30 লক্ষ লোকের উপর প্রায় 1 লক্ষ মিথ্যা মামলা দিয়েছেন। এমনকি গত 7 জানুয়ারি নির্বাচনে, এর আগে তো ছিল আপনার 14-18 ছিল, 7 জানুয়ারি নির্বাচনে তিনি 30,000 বিএনপির লোককে জেলে ভরে রেখেছেন এবং 600 গুম। এগুলো কিন্তু আমি কোটা আন্দোলনের আগে কথা বলতেছি। 600 গুম, তারপরে 3000-এর উপর বেশি ক্রস ফায়ার, এগুলো তো ছিলই। সেই শেখ হাসিনা এখন একজন পরাজিত সৈনিক যিনি লেজ গুটিয়ে পালিয়েছেন, তিনি এখন বলতেছেন জাতিসংঘের কাছে বলো, আমেরিকার কাছে বলো। যেই আমেরিকা, যেই জাতিসংঘ গত 15টা বছর ধরে হাসিনাকে রিকোয়েস্ট করেছে, বিবৃতি দিয়েছে, মানবাধিকার সংস্থাগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস, এমন কোনো সংস্থা নাই যে রবার্ট কেনেডি হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারাও বলেছে যে তুমি এগুলো করো না হাসিনা, তুমি এভাবে ইউনুসের উপর অত্যাচার করো না। হাসিনা কারো কথা শুনেনি, যা মন চেয়েছে তাই করেছে, দেশটাকে একটা মগের মুলুক বানিয়েছে, আমার বাবার দেশ। আজকে সেই তিনি বলেছেন জাতিসংঘে গিয়ে বলো, আমেরিকাকে গিয়ে বলো। তো আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি আমেরিকা জাতিসংঘে আপনি 5 পয়সা দিয়ে মূল্যায়ন করেননি। আপনি বলতেছেন যে ব্রাসেলসের লোককে যে ইউরোপিয়ান ইউনিয়নে গিয়ে বলো যে আমাদের উপর অন্যায় হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন বহুবার বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন মুখপাত্র জোসেফ বোরেল তিনি বহুবার বলেছেন যে আপনার সরকারকে যে বিরোধী দলের উপর এমন নির্যাতন করবে না। আপনি শুনেননি। আপনার সেই বিপ্লব, আপনার সেই হারুন, তাদেরকে দিয়ে ওই আমার গ্রামের বাড়ি ভোলা, সেই ভোলাতে ওই বারে বারে ফোন টোন তো করতোই, আমার বাইকে ফোন করে ডিস্টার্ব করতো। একদিন আপনার ওই যে সকাল 11টার দিকে 6টা মোটরসাইকেল সহ গিয়ে এই বাড়ি ঘর চ্যাক এই সেই, তারপরে আমার ভাইকে মারধর, ওই একটা অনেকগুলো তো মারধর তো করছি মোটা লাঠি দিয়ে, একটা বাড়ি দিছে মাথার দিকে, তো হাত দিয়ে থামাইতে গেছে আমার ভাই, আবার ওই লেফট হ্যান্ডে রাখি, আমাদের বাংলা বলি ডেরবা, তো এমনি বাধা দিছে মতো ওই বাড়িটা একদম এই আঙ্গুলের মাথায় পড়ছে, তো এই হাড্ডিটা ভেঙে গেছে, এখনো ভাঙ্গাই আমার কারণে, যদিও সে ওরকম একটি রাজনীতি করতো না, কিন্তু ওই আমার অপরাধের কারণে আমার ভাইকে মারধর করে শিখেছে। এরকম শুধু আমার ঘটনাই না, এরকম হাজার হাজার, জুলকারনাইন সামির ভাই, তারপরে এই যে আমাদের যারা সবাই ফ্যামিলি তো অত্যাচারিত, যারা আমরা বিদেশে আছি তারাও তো, আর দেশে যারা তারা তো আসি, বিএনপির কত লোক কবরস্থানে ঘুমাইতো, নৌকায় ঘুমাইতো। তো ইদানিং দেখতেছি, যদিও এটা টপিকের বাইরে, যে কিছু কিছু উপদেষ্টা আছেন তারা বলতেছেন যে আমরা যেই সুরে কথা বলি তারেক রহমানও সেই সুরে কথা বলে। আপনাদেরকে সম্মান দিয়েই বলছি, আপনাদের নেতৃত্বে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, আপনাদের সম্মান করি, কিন্তু কথাবার্তা অবশ্যই সাবধানে বলা উচিত। কারণ তারেক রহমান তিনি তো এই 14-15 বছর ধরেই তিনি আন্দোলন করতেছেন, এবং আমি মনে করি কোনো আন্দোলনই ব্যর্থ হয় না। একটা আন্দোলন কিন্তু আরেকটা আন্দোলনের পটভূমি তৈরি করে। 14 সালের আন্দোলন, কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, তার 28 অক্টোবর যে আন্দোলন, এই প্রত্যেকটা আন্দোলনে কিন্তু একটা আন্দোলনের পটভূমি তৈরি করে, কোনো আন্দোলন কিন্তু ব্যর্থ হয় না। তারেক রহমান যে জাতীয় সরকারের কথা বলতেছেন, তারপরে 2 কক্ষ সংসদের কথা বলতেছেন, তারপরে এক প্রধানমন্ত্রী 2 বারের বেশি বলতেছেন, এগুলো তারেক নতুন বলতেছেন না, এগুলো তারেক রহমান গত 15-16 বছর ধরে বলতেছেন। কাজে আপনাদের সুরে কিভাবে তারেক রহমান মিলিয়ে কথা বলে সেটা বুঝলাম না। আমি মনে করি যে আপনাদের বয়স কম, আপনাদের বাট সাহস আছে অনেক, ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, আপনাদেরকে আরেকটু কথা বলার সংযত হওয়া উচিত। অফ টপিকে কথা বলে ফেললাম। তো এখন এই শেখ হাসিনার কথাই জাতিসংঘ শুনবে? কখনোই শুনবে না। কারণ যেই মহিলা দিনের পর দিন অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেই মহিলা আবার বলতেছে কি যে ডক্টর ইউনূস নাকি 26,000 কোটি টাকা পাচার করেছে। পাচার করে এই যে প্যারিস অলিম্পিক হলো না, যখন আমাদের ছাত্র আন্দোলন চলতো তখন কিন্তু প্যারিস অলিম্পিক হচ্ছিল, সেই অলিম্পিকের যে মশাল জ্বালায়, সেই মশাল নাকি ডক্টর ইউনূসের 26,000 কোটি টাকা দিয়ে সেই মশালটা জ্বালানো হয়েছে। মানে মিথ্যা একটা সীমা থাকা উচিত। ফ্রান্সের মতো দেশে একটা অলিম্পিক হবে, সেই অলিম্পিকের মশাল জ্বালানোর জন্য ফ্রান্স ইউনূসের কাছ থেকে টাকা নিবে। আবার এও বলে যে মানে 6 তারিখে একটা কথা ছিল যে হাসিনার ভবন ঘেরাও করবে, এটা 5 তারিখে আনা হয়েছিল নাকি, ওই ইউনূসের মামলা ছিল 6 তারিখে, ইউনূসের কিন্তু কোনো মাথায় নেই। এবং ইউনূস যে তত সময় প্রধান হবে এটা ডিসাইড হয়েছিল আরো একদিন পরে, তখন কিন্তু ইউনূস জানতে না যে তিনি তত সময় প্রধান হবেন। এবং তিনি বলতেছেন এখন নাকি ব্যাংক লুট হচ্ছে। তার আমলে এই অ্যাসালম, এই ওরিয়ন গ্রুপ, এই সামিট গ্রুপ, এই বসুন্ধরা, সমস্ত মানে অলিগাররা সব ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে সুপ্রিম কোর্ট বলতেছে এদের উপর ব্যবস্থা নেওয়া যাবে না, সুপ্রিম কোর্ট বলতেছে অ্যাসালমের উপর ব্যবস্থা নেওয়া যাবে না, শপথবদ্ধ রাজনীতিবিদ, সেনায়িত রয়েছে, বিচারকরা, তার মানে শেখ হাসিনা এই সুপ্রিম কোর্ট দিয়ে এগুলো প্রোটেক্ট করিয়েছে। এমন অবস্থা তৈরি করছে দেশটাকে। এখন খুব মন খারাপ, এখন আর ব্যাংকটাকে লুটে পুটে খেতে পারছেন না, দেশটাকে মগের মূল্য বানিয়েছে। উপদেষ্টা আসিফ কি বলেছেন যে আমাকে মনে হয় কেউ দুর্নীতির মহাসমুদ্রে নিমজ্জিত করে ফেলেছে, দেশটাকে যেভাবে পারে লুটে পুটে খেয়েছে, তার নিজের সন্তানদের নামে পর্যন্ত নিজের নামে প্লট বরাদ্দ দিয়েছে। এত লোক টাকা বারে বারে বলে বঙ্গবন্ধুর কন্যা আমি পালাই না। আরে এরশাদ তো বঙ্গবন্ধুর কেউ ছিল না, তাও তো সে পালায়নি। আপনি বঙ্গবন্ধুর কন্যা হয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন, এখন আবার কি বলে চট করে ঢুকে পড়বো। আপনি চট করে ঢুকে পড়বেন আর গণভবনে গিয়ে কমান্ড করবেন যে হ্যাঁ আমি দেশের প্রধানমন্ত্রী, যেটা বলেছে সে যে সংবিধান অনুযায়ী আমি দেশের প্রধানমন্ত্রী আসবো, সে জায়গায় ওই পরিস্থিতি আর বাংলাদেশে নাই। আপনি চট করে ঢুকে পড়বেন, চট করে ঢুকে পড়ে আপনি অশান্তি করতে পারবেন, ষড়যন্ত্র করতে পারবেন, যেটা আপনার কাজ 15 বছর ধরে করেছেন। কিন্তু বাংলাদেশে এসে আপনি রাজনীতি করবেন, বিচারে এড়াবেন, নিজেকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করবেন রাজনীতিতে, ওই সুযোগ আর নাই। স্পষ্ট বলা হয়েছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে।
তবে তাদেরকে বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, তারপর তারা রাজনীতি করতে পারবে। বাংলাদেশের ইতিহাসে এই আওয়ামী লীগ যে অন্যায় করেছে, যে গুম খুনগুলো করেছে, যে গণহত্যা করেছে, তাদের আমি মনে করি রাজনীতি করার অধিকার নাই। কিন্তু এটা বললে অনেক সুশীল বলবে যে ভাই বলা কি বলতেছেন। আমি বলি, আমি সবার অধিকারের কথা বলি, সবার অধিকারের কথা বলি। আমি আজীবন বিএনপি জামাতের অধিকারের কথা বলে আসছি, আপনারা জানেন। সাধারণ মানুষের ভোটাধিকারের কথা বলে আসছি, মানবাধিকারের কথা বলে আসছি। এমনকি এখন যে বর্তমানে টুকটাক যে আওয়ামী লীগের নির্যাতন হচ্ছে, বিশেষ করে খালিদ নামে একটা ছেলে, যুবলীগের একটা পা ছিল না, তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। আমি প্রতিবাদ করেছি। এই আওয়ামী লীগ মানুষ না, যারা আওয়ামী লীগ করে তারা মানুষ না। সুতরাং যে মানুষ না, তার মানবাধিকার কি? আগে তো মানবাধিকারের কথা বলতে হলে তো মানবাধিকার কি? মানবের অধিকারই তো মানবাধিকার। কাজে আমি যদি কাউকে মানুষ মনে না করি, আমি যদি কাউকে মানব মনে না করি, তাহলে তার মানবাধিকার নিয়ে কথা বলবো কেন? তারপরেও বলেছি, আরো বলে যাব, এই বাংলাদেশে প্রত্যেকটা আওয়ামী লীগের উপর যে অত্যাচার করুক, আমি কথা বলে যাব। কারণ আমি কোন রাজনীতি করি না, আমি মানুষের সমান অধিকারে বিশ্বাসী। সুতরাং এই হাসিনার উপর মানবাধিকার লঙ্ঘিত হলে কথা বলতে হবে। কিন্তু এই আওয়ামী লীগ যারা করে, তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে কিনা, সেটা নিয়ে আপনাদের কাছে প্রশ্ন রইল। যাই হোক, আলোচনা লম্বা করবো না। এখন তিনি বলেছেন যে তিনি এখনো প্রধানমন্ত্রী, সাংবিধানিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। ভালো কথা, কারণ তিনি সাইন করেননি। তিনি একটা পেপার রেডি করেছিলেন, ওই পেপার একটা কথা ভুলে যাবো, তিনি বলেছেন যে তিনি এক গণহত্যা করেননি। একজন রাইফেল আছে 7.62 রাইফেল, এই রাইফেল দিয়ে গুলি চালানো হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেন, এটা ব্রিগেডিয়ার শাকাত হোসেন সাহেব বলেছেন, উপদেষ্টা শেখ হাসিনা বলেছেন যে এটা আমার লোকজন করেনি। আচ্ছা, এই 7.62 রাইফেল এটা কিন্তু পুলিশ ব্যবহার করে, পুলিশের কাছে আমরা অনেকবার দেখেছি সামাজিক মাধ্যমে পুলিশ ব্যবহার করে, এটা আরো বিজিবি অনেকে ব্যবহার করে, কাজে এটা মিথ্যা না। সুতরাং এই 7.62 রাইফেল পুলিশ ব্যবহার করে না বলেই কি এই রাইফেল দিয়ে পুলিশ গুলি করতে পারে না? অবশ্যই পারে। যারা যারা সিভিল ড্রেসে এই 7.62 রাইফেল দিয়ে গুলি করেছে, তারা ছিল প্লেন ক্লথ পোশাক, তারা ছিল ছাত্রলীগ। এইভাবে তারা গুলি করে মানুষকে মেরে। সুতরাং গণহত্যার দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারেন না। এই শেখ হাসিনার গণহত্যার কারণে দেশে ঢুকলেই তার বিচার হবে, এটা তিনি জানেন। সুতরাং পতিত বিতাড়িত শয়তানরা কখনোই আর দেশে ফিরতে পারেনি, পৃথিবীর ইতিহাস সাক্ষী। এখন শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে হয়তো সুষ্ঠু ভোট হলে তিনি ক্ষমতায় আসতেন, কিন্তু এইরকম ভাবে সংবিধান পরিবর্তন করার মতো একদম 200-র বেশি আসন তিনি পেতেন না। আর বিএনপি পেয়েছে মাত্র 30টা না কয়টা। আপনারা জানেন যে ভারতের একটা ষড়যন্ত্র ছিল, প্রণব মুখার্জি দ্য কোয়ালিশন অব ইয়ার বইতে লেখা আছে। তো সেই নির্বাচনে জয়ী হয়ে আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করে ক্ষমতা কক্ষিগত করলেন। তারপর আপনি আপনার ক্ষমতা দিয়ে সংবিধানকে যা খুশি তা পরিবর্তন করলেন, বিচার ব্যবস্থা পরিবর্তন করলেন, বিচারকদেরকে লাত্তি মেরে বের করে দিলেন, পছন্দ মতো বিচারক দিলেন, সবকিছু করে আপনি সংবিধান সংশোধন করে আপনি আপনার মতো করে এখন আপনি বলতেছেন যে না, এটা তো সংবিধান নাই। কিসের সংবিধান? তর্কের খাতিরে ধরে নিলে আপনি পদত্যাগ করেনি, সো হোয়াট? গাদ্দাফি পদত্যাগ করেছে, সাদ্দাম হোসেন পদত্যাগ করেছে, পদত্যাগ করেনি তো। কারণ গণঅভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে যে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়, সে সরকারের কোনো সে থাকে না। অলরেডি সুপ্রিম কোর্টে একটা পরামর্শ চেয়েছিল রাষ্ট্রপতি চুপ্পু যে ইউনূস সাহেবের এই নিয়োগ বৈধ কিনা। তখন সুপ্রিম কোর্ট বলেছে যে যেহেতু হাসিনা পালিয়ে গিয়েছে, প্রত্যেকটা সংসদে সবাই পালিয়ে গিয়েছে, সুতরাং এই অবস্থায় এমনকি বাইতুল মুকাররমের ক্ষতিও নাকি পালাইছে, এই অবস্থায় দেশ পরিচালনার জন্য একজনকে নিয়োগ দেওয়া যেতে পারে, এতে সংবিধানের ব্যর্থ হবে, এটা সুপ্রিম কোর্ট বলেছে। এখন আপনি আপনার মতো সংবিধান বানিয়ে এই 14-15 বছর ধরে সংবিধানকে একটা হাস্যরসে পরিণত করে এখন বারে বারে বলতেছেন সংবিধান। কিসের সংবিধান? গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার পালিয়ে যায় তার কোনো সংবিধান থাকে না। আচ্ছা, কথা বলি, আমাদের মহান মুক্তিযুদ্ধ পাকিস্তানের কোন সংবিধানে লেখা ছিল? যদি এত সংবিধান করতো তো আমাদের তো মহান মুক্তিযুদ্ধ অসুবিধা নেই। জেনারেল এরশাদ যখন ক্যান্টনমেন্টে আশ্রয় নিল ক্ষমতা ছেড়ে, তখন কোন সংবিধান বলে শাহাবুদ্দিন সাহেবকে কেয়ারটেকার সরকার গভর্নমেন্ট প্রদান করা হয়েছিল? আমার মনে হয় দর্শক হাসিনার মস্তিষ্ক বিকৃতি ঘটিয়েছে, তার বিশাল হ্যালুসিনেশনে আছে। 15 বছর ধরে ওই যে সবকিছু তার যা চায় তাই করেছে, এখন তো আর পারতেছে না। এখন শুধু মানে কিরমির করছে কি করবো, এই কারণে এইসব ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন। কোনো লাভ নাই। বাংলার মানুষ একটা পতিত স্বৈরাচার, একটা বিতাড়িত শয়তানকে আর কোনো দিনই গ্রহণ করবেন না। এবং আপনি পদত্যাগ করেছেন কি করেছেন না, এগুলো কোনো বিষয় না। হিটলার পদত্যাগ করে করেছে না, সাদ্দাম হোসেন, তারপরে গাদ্দাফি, মানে গণঅভ্যুত্থানের মধ্যে যাদের পতন হয়, শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসে, গোটা বাইরের বাক্সে, তাদের পদত্যাগ করেছে করে না, এটা কোনো ম্যাটারই করে না। কারণ আপনি গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এখন ওই ভারতে আছেন, ভালো কথা, একটা প্রবাসী সরকার গঠন করেন। যেহেতু আপনি নিজেই বলেছেন যে আপনি এখন প্রধানমন্ত্রী আছেন সাংবিধানিকভাবে, ভালো কথা, ভারতে বসে একটা সরকার গঠন করেন, প্রবাসী সরকার। তারপরে ওই মুজাম্মেল বাবু টাবু আছে না, ওদেরকে একটা মন্ত্রিত্ব দেন, আরো কারা কারা আছে এদেরকে দিয়ে একটা মন্ত্রিত্ব দেন, দিয়ে দেখি একটা প্রবাসী সরকার গঠন করে আপনি দেখান যে অন্তত একটা দেশ আপনাকে সমর্থন করেছে। শুধু ভারত সমর্থন করলেই হবে। আপনি একটা প্রবাসী সরকার গঠন করেন, মুক্তিযুদ্ধের সময় যেমন হয়েছিল, গঠন করে আপনি শুধু ভারতের সমর্থন আদায় করে দেখান, পারবেন না। সুতরাং এসব বাকওয়াস বন্ধ করেন। আপনার ভিতরে বিন্দুমাত্র অনুশোচনা নাই, আপনি এত বড় গণহত্যাকারী, কিন্তু আপনাকে কথাবার্তায় কোনো অনুশোচনা নেই। আপনি মুখটা বন্ধ রাখেন, এতে আপনারও লাভ, আপনার দলেরও লাভ। শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে, সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন, অবজ্ঞা করেছেন, ট্রল করছেন। এটা তো সম্ভব না কোনোভাবে। আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না। কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন, ধরেন সবশেষ ডিসি নিয়োগ, সচিবালয়ে এই নিয়োগ নিয়ে হাতাহাতি মারামারি, আলী ইমাম মজুমদারকে নিয়ে যে আলোচনা সমালোচনা যেগুলো চলছে, পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পদের ভেতরে আপনি র্যাবের ডিজির কথাও যদি চিন্তা করেন, যে এই মনিরুল এবং
বেনজির এই খুনিদের সাথে যার চরম সখ্যতা ছিল, সে র্যাবের ডিজি, তারা আবার 1 বছরের জন্য ইয়েও বাড়ানো হচ্ছে। তো এইসব বিষয়গুলো যদি আপনি দেখেন, তার সাথে শেখ হাসিনা গত 15 বছরে যে লুটপাট সে আর তার পরিবারের লোকজন করেছে, সে লুটপাটে তো বাংলাদেশের রিজার্ভ এখন বলা হচ্ছে $20 বিলিয়ন। এই 20 বিলিয়নের কত গুণ যে শেখ হাসিনার তার পরিবারের কাছে আছে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারেন। যেই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকেই তারা খেয়ে দিয়েছে $5 বিলিয়ন। এবার কত বিলিয়ন ডলারের মালিক তারা এই কয় বছর হয়েছে সেটা একটু চিন্তা করে দেখেন। সো এই যে টাকা পয়সা, এই টাকা পয়সা দিয়ে তো সব সময় তারা চেষ্টা করেই যাবে। শেখ হাসিনা দেখেন, ওর তো শয়তানও মনে হয় মাঝে মধ্যে কিছুক্ষণের বিশ্রাম নেই যে আমি একটু শয়তানি বন্ধ করি, সারা জীবন করছি আবার সারা জীবন করবো। ওর তো সেটা বন্ধ থাকে না, ওর মাথায় থাকে যে আর কয়দিন বাঁচবো, যেই কয়দিন বাঁচছি শয়তানি যা আছে ভেতরে সব দিয়ে শেষ করে যাইতে হবে। সো এই যে শয়তানের সারাটা ক্ষণ যে শয়তানি চলতে থাকে, এটা কার্যকর করার জন্য সেই টাকাও তো তার হাতে আছে। এখন সে যদি সেটা করে, একটা ছোট কথা বলি, ধরেন আমাদের দেশে এই মুহূর্তে যারা সরকারে আছেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষ, আমার মনে হয় কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, বাংলাদেশে যারা আছেন, মানে আওয়ামী লীগ বাদ, মানে এর বাইরে সাধারণ মানুষ, বিএনপি জামাত যারা যারা আছেন, সবাই কিন্তু হয়তো বিএনপির লোকজন চেষ্টা করছে যে তারা ক্ষমতায় আসবে, জামায়াতের লোকজন চেষ্টা করছে তারাই ক্ষমতায় আসবে, কিন্তু আমার মনে হয় কারো ওই ধরনের অভিযোগ ক্ষোভ নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে। তার প্রতি একটা বিশ্বাস মানুষের আছে। কিন্তু একটা দেশ, বিশাল একটা দেশ পরিচালনা করতে হলে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস একার পক্ষে তো সম্ভব না। যারা তার আশপাশে আছেন, এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা, এরই মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে। এই যে বিতর্কগুলো হচ্ছে, আপনি চিন্তা করেন যে দেশ পরিচালনা করতে গিয়ে একদম ইমিডিয়েট যদি আমি আপনাদের যে স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে এবার সেটা নিয়ে যদি কথা বলি, এখানে সেনাবাহিনীর একটা ধরপাকড় হওয়া প্রয়োজন ছিল, সেটা হয় নাই। সেনাবাহিনীর ভেতরে তো এই গত 15 বছরে সেনাবাহিনীকে তো আর সেনাবাহিনীর জায়গায় রাখা হয়নি। মানুষ মানে কি বলবো যে বাজে কথাও তাদেরকে ডেকে থাকে। তো এটা তো একদম মানে খুব যে মানে কি বলবো যে অসঙ্গতিপূর্ণ তা তো না, এটা বলার পেছনে অনেক যৌক্তিক কারণ আছে। আমি গত 2-3 দিন আগেও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে থাকেন, 2-3 জন অফিসার তার পাশে দেখলাম, 2-3 জনের সবার পেট মোটা, বিশাল বড় পেট। মানে এইটা সেনাবাহিনী কিভাবে সম্ভব? এই সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা করা যাবে, সার্বভৌমত্ব রক্ষা করা যাবে, যুদ্ধ করা যাবে? প্রশ্নই আসে না। এর আগে এক সেনাপ্রধান ছিল শফি, সে বলেছে তাদেরকে ভাত খেতে দিচ্ছে 3 বেলা, এটা বিশাল আকারে একটা মানে সফলতা আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি টক শোতেও কথা বলেছেন। এই যে কাজগুলো করে গেছে, এটা করে সেনাবাহিনীকে ধ্বংস করে গিয়েছেন। সেনাবাহিনী আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে তার 14 গোষ্ঠী তারপর বাছাই যাচাই করে সেনাবাহিনীর পদে এনে বসিয়েছেন, তাকে তো পরের মানে 3 দিনের ভেতরে মূল কাজ হওয়ার কথা যে সেনাবাহিনীর এদেরকে সরাইতে হবে। পুলিশের ভেতরে এখনো পর্যন্ত অনেক পুলিশের, আপনি খুলনা রেঞ্জের ডিআইজি হচ্ছে রেজা, আরে সারা জীবন খুনের সাথে জড়িত, জাসদ ছাত্রলীগ করে এসছে, তাকে বসানো হচ্ছে সেই জায়গায়। এরকম আরো অনেকেই আছে যাদের নাম আমরা আস্তে আস্তে বলবো। আমি গণমাধ্যমের কথা যদি বলি, দেখেন গণমাধ্যমে আরটিভির আশিকুর রহমান, এই আশিক হচ্ছে পলাচ্ছে, সে 14 অথবা 15 তারিখে তার ফ্লাইট। একটু বলে রাখলাম যে অবশ্যই আশিককে আটকান, তার ব্যাপারে অনেক অভিযোগ আছে। সে তার বোনকে ভুয়া সাংবাদিক বানিয়ে এর আগে শেখ হাসিনার সাথে আমেরিকাতে এনেছেন, তিনি নিজে এখানে প্রচুর সম্পত্তি করেছেন। অতএব তার ব্যাপারে বিচার হইতে হবে, সে শুধু চাকরিচ্যুত হবে না, বিচার হতে হবে। তার মতো ডিবিসিতে জাহিদুল হাসান পিন্টু, নাজরিন মুন্নি, সোমা ইসলাম, রাহুল রাহা, অশোক চৌধুরী, অন্তত 50 জনের নাম মুখস্থ বলতে পারবো। এরা এখন পর্যন্ত অফিস করছে। আরে ভাই, ওদের তো জেলখানায় থাকার কথা, ওরা অফিস করবে কিভাবে এখন পর্যন্ত? কিন্তু তারা অফিস করছে। এটা বাস্তবতা। এই বাস্তবতা নিয়ে যদি মনে করেন শেখ হাসিনা যে কথাটা বলছে একদম উড়িয়ে দেবেন, মানে একটা কথা বলতে চাই না, এই কথাটা 1.5 মাস হয়ে যাচ্ছে, বলি আজকে। আমার জায়গাটা পরিষ্কার করে নেই, আমার দেশে যাওয়ার কোনো ইচ্ছা নেই, দেশে কোনো জায়গার কোনো পদ পদবি নেওয়ার কোনো ইচ্ছা নেই, সেটা কোনো রাজনৈতিক দলও না বা কোনো সরকার না, কোনো প্রশাসন, কোনো জায়গায় না। আমার এই মুহূর্তে দেশে যাওয়ার একেবারেই কোনো ইচ্ছা নেই। কিন্তু ধরেন আমি বা আমার মতো যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আমাদের তো কম কষ্ট সহ্য করতে হয়নি। এটা মিনিমাম মূল্যায়ন তো করা উচিত, তাই না? 1.5 মাস সময় অতিবাহিত হচ্ছে, আজ পর্যন্ত কোনো একজন উপদেষ্টা, কোনো একজন সরকারের নিম্ন স্তরের কোনো একজন মানুষও কেউ কি বলেছে যে আচ্ছা দেশের বাইরে এই সরকারের রোষানলে পড়ে কারা কারা দেশের বাইরে আছে এবং তাদের মামলা টামলাগুলোর কি অবস্থা, কি মামলা তাদের বিরুদ্ধে? কেউ কি এটা নিয়ে কোনো পদক্ষেপ আছে? দেশ পেয়েছেন আর বসে বসা তারপরে খাবেন আরামে, এই জন্য তো দেশ স্বাধীন হয়। দেশ চালান, কোনো সমস্যা নেই, আমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই। কিন্তু কথা হলো যে এই মানুষগুলো নিয়ে তো আপনাদের একটু চিন্তা করা উচিত ছিল, তাই না? একটু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। খোঁজ নিয়ে দেখেন না দেশের বাইরে যারা আমার শত্রু বন্ধু যে যেখানে থেকে কথা বলেছে, শুনেন যে তাদের পরিবারের উপরে কি স্টিমুলার চলেছে। আমার বাসায় যখন রাত 2টা-3টা বাজে বাংলাদেশ সময় যখন এখানে কল করতো, এই যে এই সময়টা আমেরিকান সময়, এই আমি যে সময় রেকর্ড করছি আমেরিকা এখন দুপুর, বাংলাদেশে মধ্যরাত, এই সময়টার পর থেকে 4-5 ঘন্টা ভোর রাত পর্যন্ত যদি কোনো ফোন আসতো,
মানে কলিজাটা একদম চিপ দিয়ে ধরতো, কেমন লাগতো সেটা আমি জানি। আর বাসার নিচে যখন পুলিশ গিয়ে উপরে কলিং বেল চাপতো, উপর থেকে নামতে আসতে বলতো আমার পরিবারের মানুষদেরকে, তখন তারা জানে কেমন লাগতো। এটা তো আপনি করেন নাই। আজকে যেসব সুশীলরা এখন, এই আলিমা মজুমদারের মতো যেসব সুশীল এখন এখানে বসে আওয়ামী লীগের লোকজনদেরকে এখানে বসানোর মানে পায়তারা করে যাচ্ছেন, তো তাদের মতো কারো পরিবারে তো সমস্যা হয় নাই। যাদের সমস্যা হয়েছে তারা জানে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও এই সরকারের দ্বারা নির্যাতিত, সে জানে যে এই সরকার কি জিনিস। কিন্তু এর বাইরে যারা অনেকেই আছেন সুযোগ সুবিধা নিয়ে এখন আমাদেরকে ভুলে যাচ্ছেন, এই দেশটা স্বাধীন হওয়া এত সহজ ছিল না। অনেক স্টুডেন্টদেরকে এখনো দেখছি তারা বউয়ের গহনা বিক্রি করে চিকিৎসা নিচ্ছে। কিসের জন্য? সরকার এত অভাবে আছে? যেসব পরিবারগুলোর সন্তান মারা গিয়েছে সেই সন্তান ফেরত দেওয়া যাবে না, তাদেরকে অন্তত এই পরিবারের যাতে সারা জীবন আর কোনো কাজ করে খেতে না হয়। 1 লাখ 2 লাখ 5 লাখ এটা কোনো টাকা না। এখন এই টাকা দিয়ে তার সংসার হয়তো 1 বছর 2 বছর চলবে, এটা না। অন্তত কয়েক কোটি টাকা দিতে হবে। একটা রাষ্ট্রের জন্য 100 200 500 কোটি টাকা বাজেট করা এটা কোনো ব্যাপার না। 5 কোটি টাকা তো নাকি কি এক অনুষ্ঠান করার জন্য বাজেট করেছিলেন, তো এটা করেন, তাদের পরিবারকে দেন। যদি টাকা না থাকে আমাদেরকে বলেন, আমরা সবাই মিলে দিব। অন্তত সরকার সেই পদক্ষেপটা নেক যে যাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারকে আর্থিক একটা বড় ধরনের প্রণোদনা দিতে হবে। এটা তাদেরকে করুণা করে না, এটা তারা পাও না এই রাষ্ট্রের কাছে। এই রাষ্ট্রের যেই বিশাল একটা ফেরাউন, একটা কি বলবো, যে স্বৈরাচারী সরকার এই দেশের মানুষের ঘাড়ে বসেছিল চেপে, তাদেরকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য তারা জীবন দিয়ে গেছে। সো হুট করে পাইলাম আর টপ করে গিলা ফেললাম, এইভাবে দেশটা স্বাধীন হয়ে যায়নি। আজ পর্যন্ত আমাদের ব্যাপারে কেউ বলেও নাই যে এক হাফিজ ভাই বলেছেন, অনেকেই পাঠিয়েছেন সেই ভিডিওটা। হাফিজ ভাই তো সরকারের কেউ না। হাফিজ ভাই আমাকে অনেক পছন্দ করেন, কনক ভাইকে অনেক পছন্দ করেন, এরকম অনেকে হয়তো পছন্দ করেন, তিনি নাম ধরে বলেছেন। তিনি তো সরকারের কেউ না, তার হাতে তো সেই ক্ষমতা নাই। আমি বলছি না যে উনি যেটা বলছেন সেটা, ওইটা আমাকে চাইলেও কোনোদিন ওই জায়গায় নিয়ে আল্লাহ জীবনে যেন কোনোদিন না বসায়। এই লোভ লালস। প্রিয় দর্শক শ্রোতা, 4টি ভিডিও আপনারা দেখলেন, তো আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো আপনাদের মতামতটা কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।